শিক্ষার্থীবৃন্দ, যে যেখান থেকে আজকের ক্লাসটি উপভোগ করছো তোমাদেরকে আমাদের পাঠশালায় স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং বাসায় থেকে নিয়মিত পড়াশোনা করছো। আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি কাজ, শক্তি ও ক্ষমতা অধ্যায়টি নিয়ে। বিগত ক্লাসে আমরা আপনার কাজ নিয়ে আলোচনা করেছিলাম। আমরা এখান থেকে আজকে আমরা তারই ধারাবাহিকতায় আমরা পরবর্তী আরও কিছু গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে এখানে গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি করতে থাকো। প্রথমে দেখো, আমরা কিছু ছবি দেখি। প্রথমে এখানে একটা কারের ছবি দেখতে পাচ্ছি, একটা চলন্ত কার, তাই না? বলো তো এখানে কি শক্তি কাজ করছে? চলো আরেকটা ছবি দেখি। একটা ঝর্ণা থেকে পানি পড়ছে। বলতে পারো এখানে কোন শক্তিতে রূপান্তরিত হয়েছে? এই ছবিতে দেখা যাচ্ছে কয়েকজন লোক কি করছে, একটি গাড়িকে ধাক্কা দিচ্ছে, তারা কাজ করছে, তাই না? তাহলে বলতে পারো এই কাজ কিসের বিনিময়ে করছে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সকল প্রশ্নের উত্তর আমরা আজকের ক্লাস থেকে পেয়ে যাব। তোমরা মনোযোগ সহকারে খাতা, কলম, ক্যালকুলেটর নিয়ে বসে যাও আর ক্লাসটি করতে থাকো। চলো প্রথমে আমরা দেখে নিই আজকের ক্লাস থেকে আমরা কি কি শিখতে পারবো, অর্থাৎ শিখনকল্প। শক্তি সম্পর্কে জানতে পারবো, বিভিন্ন প্রকার শক্তি রূপান্তর সম্পর্কে জানতে পারবো, গতিশক্তির গাণিতিক রাশিমালার প্রতিপাদন ও সমস্যা সমাধানে এর ব্যবহার করতে পারবো, স্থিতিশক্তির গাণিতিক রাশিমালার প্রতিপাদন ও সমস্যা সমাধানে এর ব্যবহার করতে পারবো। চলো আমরা মূল বিষয়ে যাই। দেখো, কাজ এবং শক্তি একে অপরের পরিপূরক। কাজের বিনিময়ে যেমন শক্তি পাই, তেমনি শক্তি ব্যবহার করে আমরা কাজ পাই। কাজ এবং শক্তি একে অপরের পরিপূরক, আমরা তো এটা বললাম, তাই না? দেখো, কোনো বস্তু যখন বা ব্যক্তি যখন কাজ করতে সমর্থ হয় তখন আমরা ধরে নিই তার শক্তি আছে, অর্থাৎ কৃত কাজ দ্বারাই শক্তির পরিমাপ করা হয়। যখন কোনো ব্যক্তি বা বস্তু নিজে কাজ করে তখন তার শক্তি কমে, যার উপর কাজ করা হয় তার শক্তি বাড়ে। শক্তির ভর, ভার ও আয়তন নেই, যার সামর্থ্য কম তার শক্তিও কম। কাজে আমরা বলতে পারি কাজ হচ্ছে শক্তির মাপকাঠি। দেখো তো, আমরা দৈনন্দিন জীবনে অনেক সময় দেখি কি বল এবং শক্তি দুটোকে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, তাই না? দেখো, কেউ একটা বস্তুকে ধাক্কা দিচ্ছে বা ঠেলছে, আমরা বলি কি লোকটির অনেক শক্তি আছে। কারণ কথা শুনে আমরা বলি লোকটি অনেক শক্তি দিয়ে কথাগুলো বলেছে। দেখো, কাজের মতো শক্তিরও একটি বিশেষ অর্থ আছে, আর যেটি হচ্ছে কাজ করার সামর্থ্য। চলো আমরা শক্তি সম্পর্কে বিশেষভাবে জেনে নিই। শক্তি, কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। বস্তু সর্বমোট যতটুকু কাজ করতে পারে তা দিয়ে শক্তি পরিমাপ করা হয়। শক্তি ও কাজের পরিমাণ অভিন্ন। শক্তি এবং কাজ দুইটাই হচ্ছে স্কেলার রাশি, তাদের মাত্রা এবং একক একই। তাহলে শক্তির একক হচ্ছে কি জুল, মাত্রা হচ্ছে কি m^2। আমরা গত ক্লাসে আমরা কাজের অনেক মাত্রা একক এককগুলো আমরা দেখেছি। মাত্রা তো একটাই, কিন্তু এককগুলো আমরা দেখে এসেছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে, এককগুলো মনে রাখার চেষ্টা করবে। দেখো, কিলোওয়াট ঘন্টা, এই শব্দটি সম্পর্কে তোমরা পরিচিত না? কখন আমরা ব্যবহার করি এই শব্দটি বলো তো? হ্যাঁ, বিদ্যুৎ বিলের হিসাব নিকাশে। তাহলে কিলোওয়াট ঘন্টা কি বলো তো? 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র 1 ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয় তাকে 1 কিলোওয়াট ঘন্টা বলে। তাহলে 1 কিলোওয়াট আওয়ার সমান কত? 1000 ওয়াট আওয়ার, অর্থাৎ 3.6 × 10⁶ জুল। কত বলো তো? 1 কিলোওয়াট আওয়ার = 3.6 × 10⁶ জুল। শিক্ষার্থীবৃন্দ, শক্তি আছে বলেই জগৎ গতিশীল, শক্তি না থাকলে জগৎ অচল হয়ে যেত। আলোক শক্তি আছে বলেই আমরা দেখতে পাই, শব্দ শক্তি আছে বলেই আমরা শুনতে পাই, যান্ত্রিক শক্তি আছে বলে আমরা চলাফেরা করতে পারি। এই মহাবিশ্বে শক্তি বিভিন্ন রূপে বিরাজ করে। চলো আমরা দেখে নিই শক্তির বিভিন্ন রূপ কি কি হতে পারে। শক্তির বিভিন্ন রূপ: যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, আলোক শক্তি, চৌম্বক শক্তি, আর দেখতে পাই দেখো বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, নিউক্লিয় শক্তি, সৌর শক্তি। আরো অনেক ধরনের শক্তি আমরা এখানে দেখতে পাই। এই শক্তিগুলো আমরা সচরাচর অনুভব করতে পারি বা দেখতে পাই, তাই না? চলো শক্তির রূপান্তর সম্পর্কে আমরা একটু জেনে নিই।
শক্তির রূপান্তর। এই মহাবিশ্ব জুড়ে শক্তি বিভিন্ন রূপে বিরাজ করে, যেটা আমরা জানি। বিভিন্ন প্রকার শক্তি পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। এক শক্তিকে অন্য শক্তিতে রূপান্তর সম্ভব, আর এরই নাম হচ্ছে শক্তির রূপান্তর। আমরা কিছু উদাহরণ দেখি, শক্তি রূপান্তরের কিছু উদাহরণ দেখি। দেখো, ঝর্ণা থেকে পানি পড়ছে, উপরে যে এখানে কি শক্তি কাজ করছে? বিভব শক্তি। যখনই পানি পড়া শুরু করে দিল, এই বিভব শক্তিটুকু এখানে এসে সম্পূর্ণরূপে কিসে রূপান্তরিত হয়ে গেল? গতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেল। তাহলে এখানে কোন শক্তিতে কাজ করছে বলতে পারো? আর এখানে যে গতিশক্তিটা, সেই গতিশক্তিতে আমরা কি করি? টারবাইন ঘুরিয়ে কি উৎপন্ন করি? বিদ্যুৎ উৎপন্ন করি। তাহলে এখানে কি করলো? যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হলো, তাই না? তারপরে দেখো, সুইচ যখন আমরা অন করি, সাথে সাথে কি করে? লাইটগুলো অন হয়ে যায়। তাহলে এখানে আমরা কি করলাম? বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তর করলাম। বিদ্যুৎ শক্তি আলোক শক্তিতে রূপান্তর করলাম। দেখো, আয়রনের সাথে আমরা কি করি? জামা কাপড় ইস্ত্রি করি, তাই না? দেখো, এখানে আমরা কি করি? বিদ্যুৎ শক্তি ব্যবহার করে আয়রনটাকে গরম করি, তারপর আমরা কি করি? জামা কাপড় ইস্ত্রি করি। তাহলে এখানে কোন শক্তিতে রূপান্তরিত হলো? বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হলো। এখন দেখো, আমরা যখন দুই হাত ঘষি, ঘর্ষণের ফলে কি উৎপন্ন হয়? তাপ উৎপন্ন হয়। ঘর্ষণের ফলে তাপ উৎপন্ন হয়। তাহলে এখানে কি করলাম? যান্ত্রিক শক্তি কি শক্তিতে রূপান্তরিত হলো বলতো? তাপ শক্তিতে রূপান্তরিত হলো। যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হলো। এবার আসো যে আমরা আরেকটা শক্তি এখানে দেখি। দেখো যে এখানে কয়লা কি হচ্ছে? পোড়ানো হচ্ছে। তাহলে কয়লা পোড়ানো হচ্ছে মানে কি? এখানে জ্বলছে, তো তাহলে রাসায়নিক শক্তি কাজ করছে। তাহলে এখানে রাসায়নিক শক্তি কি শক্তিতে রূপান্তরিত হলো বলতো? তাপ শক্তিতে রূপান্তরিত হলো। রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হলো। এবার আমরা দেখি, দেখো কলিং বেল, ঠিক আছে? কলিং বেলের সাহায্যে কি হয় বলতো? শব্দ শোনা যায়, আমরা শুনে তারপর দরজা খুলি, তাই তো? তাহলে এই এখানে বিদ্যুৎ শক্তিতে কি শক্তিতে রূপান্তরিত হলো? শব্দ শক্তিতে রূপান্তরিত হলো। বিদ্যুৎ শক্তি এখানে শব্দ শক্তিতে রূপান্তরিত হলো। এই যে বিভিন্ন আরো অনেক ধরনের শক্তির রূপান্তর আমরা দৈনন্দিন জীবনে দেখতে পাই, ঠিক আছে? আমি জাস্ট কয়েকটা নিয়ে আলোচনা করলাম। এবার আমরা দেখি যান্ত্রিক শক্তি। এই অধ্যায়ে আমরা যান্ত্রিক শক্তি নিয়ে আলোচনা করব। দেখো, কোনো বস্তুর মধ্যে তার গতি অবস্থান বা ভৌত অবস্থার জন্য কাজ করার যে সামর্থ্য তথা শক্তি থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে। আবারও বলছি, দেখো, কোনো বস্তুর মধ্যে তার গতি অবস্থান বা ভৌত অবস্থার জন্য কাজ করার যে সামর্থ্য তথা শক্তি থাকে তাকে যান্ত্রিক শক্তি বলে। যান্ত্রিক শক্তি কত ধরনের? দুই ধরনের। কি কি? গতিশক্তি এবং বিভব শক্তি। কি কি বলতো? গতিশক্তি এবং বিভব শক্তি, যা তোমরা নবম দশম শ্রেণীতে পড়ে এসেছো, তাই না? এবার আমরা গতিশক্তি দেখি। গতিশক্তি কোনো গতিশীল বস্তু গতিশীল থাকার জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে বা শক্তি অর্জন করে তাকে গতিশক্তি বলে, তাই না? এখন দেখো, কোনো বস্তু গতিশীল হলে তার মধ্যে যে শক্তি সঞ্চার হয় এবং বস্তুটি কাজ করতে সক্ষম হয় তার বহু উদাহরণ আমরা আমাদের দৈনন্দিন জীবনে দেখতে পাই। দেখো, এখানে একটা কি দেওয়া আছে? একটা পালতোলা নৌকা দেওয়া আছে। নৌকা যখন পালতোলা থাকে তখন প্রবাহমান বায়ু নৌকাটিকে কি করে? এগিয়ে নিয়ে যায়। তাহলে বায়ু এখানে কাজ করার জন্য সামর্থ্য কোথা থেকে পেল বলতো? গতি থেকে, রাইট? এখানে গতি থেকে পেল। তারপরে দেখো, লং জাম্পের একটা ছবি দেখতে পাচ্ছি এখানে। তুমি যদি এক জায়গায় দাঁড়িয়ে জাম্প দাও, লাফ দাও, বেশি দূর যেতে পারবে? যেতে পারবে না। কিন্তু যদি তুমি কিছু দূর থেকে দৌড়ে এসে লাফ দাও তাহলে তুমি অনেকটাই দূরত্ব অতিক্রম করতে পারবে। তাহলে এই যে তুমি বেশি লাফানোর যে ক্ষমতাটা, যে সামর্থ্যটা অর্জন করলে, সেটা তুমি কোথা থেকে পেলে? তোমার দৌড় থেকে, অর্থাৎ গতি থেকে পেলে, ঠিক আছে? এখন দেখো যে আমরা আরেকটা ছবি দেখলাম। দেখো, এই হাতুড়ি দিয়ে যদি এখানে হাতুড়ি যদি তার উপর রেখে দিই তাহলে কি এই কাঠের মধ্যে এই ব্যারেটি ঢুকবে? প্রবেশ করবে? করবে না। যদি উপরে উঠে সজোরে যদি আমরা তাকে আঘাত করি তাহলে তখন কি হবে? এই ব্যারেটি কাঠের ভিতরে ঢুকে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হাতুড়ির যে এই যে উপরে উঠিয়ে যে তাকে সজোরে আঘাত করা, তার জন্য সে যে শক্তিটা লাভ করলো সেটা হচ্ছে কি? তার কোথা থেকে আসলো? তার গতি থেকে, ঠিক আছে? এবার আমরা দেখবো যে, দেখো, আমরা প্রথমে একটা ছবি দেখছিলাম, একটা কারের ছবি দেখেছিলাম। এই ছবিটি কি হলো বলতো? এখানে কোন শক্তি কাজ করছে এবার বলো তোমরা? হ্যাঁ, এখানে গতিশক্তি কাজ করছে। এবার আমরা দেখব গতিশক্তির রাশিমালা। দেখো, ধরা যাক m ভরের একটি বস্তু, একটা স্থির বস্তু, তার উপর F বল কাজ করছে। এই F বলটি ধরে নাও যে ধ্রুবক হয়। তো
তবে এর মানের পরিবর্তন কি হচ্ছে, এর পরিবর্তন কেবল এর মানের পরিবর্তনে সাধিত হয়। আর ধরা যাক বলটি কোন দিকে, বল যেদিকে প্রয়োগ করা হচ্ছে সেদিকে সরণ করছে, অর্থাৎ x অক্ষ বরাবর। আর এখানে ব্যাগ কোথা থেকে কোথায় যাচ্ছে, ব্যাগ হচ্ছে 0 থেকে v তে উন্নীত হচ্ছে। আর তাহলে তখন আমরা কি লিখতে পারি, কৃত কাজ w যদি f বল প্রয়োগ করা ক্ষুদ্র সরণ যদি dx হয় তাহলে কি হলো f dx। তাহলে এখান থেকে দেখো 0 টু v সীমা কোথা থেকে কোথায়, 0 থেকে v তে। তাহলে নিউটনের গতি সূত্র থেকে আমরা কি জানি, নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি F হচ্ছে ma। F কি ma। তাহলে আমরা এখান থেকে a সমান কি ত্বরণ, আমরা ত্বরণ কি জানি, বেগের ডেরিভেটিভকে ত্বরণ বলে। তাহলে এখান থেকে তো আমরা আবার এটাকে এইভাবে এটা আনতে পারি, অর্থাৎ v ddx of v। এই মানটাকে যদি, এটাকে ত্বরণের এই মানকে যদি আমরা এই সমীকরণে নিয়ে বসিয়ে দিই তাহলে দেখি আমরা কি হয়। দেখো এখানে বসিয়ে দিলাম মানটাকে, বসিয়ে a এর জায়গায় বসিয়ে দেওয়া হলো, তাহলে dx যদি চলে যায় তাহলে কি থাকবে এখানে mv dv, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো আমরা এটাকে কোন সীমার মধ্যে মানে ইন্টিগ্রেশন করছি, 0 টু v এর মধ্যে, 0 টু v এর মধ্যে। তাহলে এবার যদি আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করে দিলাম, যা তোমরা এতদিন তোমরা এগুলো ভালো করে আয়ত্তে নিয়ে আসছো, সূত্রের অ্যাপ্লাই কিভাবে করতে হয়। তাহলে দেখো তো এখন এখান থেকে আমরা মানগুলো বসে দিয়ে এখান থেকে আমরা পেলাম কি হাফ এম ভি স্কয়ার, কি পেলাম বলো তো এখানে হাফ এম ভি স্কয়ার। কৃত কাজই বস্তুটির কি গতিশক্তি, কৃত কাজই কি গতিশক্তি আমরা জানি তাই না। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি k হচ্ছে হাফ এম ভি স্কয়ার। তোমরা 9 টেনে এই সমীকরণটি প্রতিপাদন করে আসছো, আমি আজকে আবারও এই ক্লাসে একটু দেখিয়ে নিলাম। এখন দেখো আমরা দেখি যে গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক, গতিশক্তি ও ভরবেগের মধ্যে সম্পর্ক। আমরা জানি কি k কি হাফ এম ভি স্কয়ার। তাহলে যদি আমরা লব এবং হরকে m দ্বারা গুণ করে দিই তাহলে m স্কয়ার ভি স্কয়ার। আবার ভরবেগ, ভরবেগ জন্য কি বলো তো, তোমরা সবাই জানো, বলো তো কি গত আগের অধ্যায়গুলোতে তোমরা পড়ে আসছো কি ভর এবং বেগের গুণফল। তাহলে এখানে আমি ভরবেগ লিখতে পারি কি স্কয়ার যেহেতু আছে p স্কয়ার, অর্থাৎ k p স্কয়ার বাই 2m। তাহলে কি হলো p √2mk, কি হলো p √2mk। এই সমীকরণটা ভালোভাবে মনে রাখবেন, অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। এবার আরো একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে কি কাজ শক্তি উপপাদ্য। বিবৃতিটা দেখো, কোন বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ বস্তুটির গতিশক্তি পরিবর্তনের সমান। আবারও বলছি, একটু মনোযোগ সহকারে শোনো। কোন বস্তুর উপর প্রযুক্ত বল দ্বারা কৃত কাজ বস্তুটির গতিশক্তি পরিবর্তনের সমান। এবার আমরা এটা বিবৃতি প্রতিপাদন করব, অর্থাৎ ধ্রুব বলের ক্ষেত্রে প্রতিপাদন করব। দেখো ধরা যাক বিভব বেগে গতিশীল m ধরনের কোনো বস্তুর উপর f ধ্রুব বল ক্রিয়া করে, এর ফলে বস্তুটির বেগ হয় v, এবং ওই সময় বস্তুটির বলের থেকে যদি s দূরত্ব অতিক্রম করে তাহলে বল দ্বারা কৃত কাজের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি w fx, অর্থাৎ w কি m a x, তাই তো। এবার আসুন গতির সমীকরণ থেকে আমরা জানি যে v স্কয়ার v0 স্কয়ার প্লাস 2ax। বলো তো ax সমান কি হবে, যদি আমি এটাকে এই পাশে নিয়ে আসি তাহলে v স্কয়ার মাইনাস v0 স্কয়ার আর 2 নিচে চলে গেল। তাহলে এই ax এর মানটাকে যদি আমরা এখানে নিয়ে বসাই তাহলে m v স্কয়ার মাইনাস v0 স্কয়ার বাই 2, তাহলে এখান থেকে আমরা পেলাম হাফ m v স্কয়ার মাইনাস হাফ m v0 স্কয়ার, অর্থাৎ শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি। তাহলে এটা কি হলো গতিশক্তির পরিবর্তন, তাই না। তাহলে এটাকে আমরা ডেল কে দ্বারা প্রকাশ করলাম। তাহলে কি পেলাম বল দ্বারা কৃত কাজ কি বস্তুটির গতিশক্তির পরিবর্তন। দেখো তো বিবৃতিটার কথা মনে আছে কিনা, এটা ছিল না বিবৃতিটা, কোন বস্তুর উপর বল দ্বারা কৃত কাজ বস্তুটির গতিশক্তি পরিবর্তনের সমান। আমরা এটাই পেলাম, খুব কেয়ারফুলি এগুলো মনে রাখবে। এবার আমরা দেখি একটি হালকা ও একটি ভারী বস্তুর গতিশক্তি সমান হলে ভারী বস্তুর ভরবেগ হালকা বস্তুর ভরবেগ অপেক্ষা বেশি হয়, ব্যাখ্যা করো। তো প্রমাণটা আমরা একটু দেখে নিই। দেখো একটি হালকা বস্তুর ভর এবং বেগকে আমরা স্মল m এবং স্মল v দ্বারা প্রকাশ করলাম, এবং ভারী বস্তুর ক্ষেত্রে আমরা কি ক্যাপিটাল M এবং ক্যাপিটাল V দ্বারা প্রকাশ করলাম। যেহেতু বস্তুটির গতিশক্তি সমান তাহলে আমরা কি লিখতে পারি হাফ m v স্কয়ার হাফ m ক্যাপিটাল M ক্যাপিটাল V স্কয়ার। তাহলে উভয় পাশ থেকে হাফ যদি চলে যায় তাহলে m v স্কয়ার মাইনাস m v স্কয়ার পেলাম। এবার লব এবং হরকে এখানে হচ্ছে আমরা কি করলাম, এখানে হালকা বস্তুর ভর দ্বারা লব এবং হরকে গুণ করলাম, ভারী বস্তুর ভর দ্বারা লব এবং হরকে গুণ করলাম। তাহলে এখান থেকে দেখো তো, তাহলে m v স্কয়ার বাই m m v স্কয়ার বাই m, তাহলে এখান থেকে এটাকে আমি এই পাশে নিয়ে আসলাম আর এটাকে তার উপরে
এখানে নিয়ে গেলাম। তাহলে এখান থেকে দেখো তো আমরা এটাকে কি লিখতে পারি? এখান থেকে ভারী বস্তুর ভর যেহেতু উপরে আছে, হালকা বস্তুর ভর যেহেতু নিচে আছে, তার এটা কি হবে? 1 থেকে বড় হবে। 1 থেকে বড় হওয়ার কারণে তার বর্গমূলটাও কি হবে? 1 থেকে বড় হবে। তাহলে সুতরাং এখান থেকে আমরা কি পেলাম? ভারী বস্তুর ভরবেগ হালকা বস্তুর ভরবেগ অপেক্ষা বেশি। তাহলে দেখো তো এখানে কি লেখা আছে? ভারী বস্তুর ভরবেগ হালকা বস্তুর ভরবেগ অপেক্ষা বেশি। যদি এটা বুঝে থাকো, তোমরা নিজের একটা কাজ করবে। সেই কাজটা হচ্ছে কি, একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলে হালকা বস্তুর গতিশক্তি বেশি ব্যাখ্যা করো। ঠিক এটার মতো করে তোমরা নিজেরা বুদ্ধি খাটিয়ে তোমরা এটার ব্যাখ্যাটা অর্থাৎ প্রমাণটা করবে। ঠিক আছে? এবার আসো, আমরা জানি বিভব শক্তি সম্পর্কে। বিভব শক্তি এগুলো তোমাদের জানা, তোমরা আগের ক্লাসগুলোতে এগুলো পড়ে আসছো। স্বাভাবিক অবস্থা বা অবস্থান পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থায় বা অবস্থানে আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে কি বলে? বিভব শক্তি বলে। তাকে কি বলে বলতো? বিভব শক্তি বলে। আবার একটু করি তো আমরা, স্বাভাবিক অবস্থা বা অবস্থান পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থায় বা অবস্থানে আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে। বিভব শক্তি হচ্ছে কয় ধরনের? বিভব শক্তি হচ্ছে 2 ধরনের। কি কি? অভিকর্ষীয় বিভব শক্তি আর হচ্ছে কি স্থিতিস্থাপক বিভব শক্তি। এবার আমরা কিছু ছবি দেখি। দেখো তো অভিকর্ষীয় বিভব শক্তির ক্ষেত্রে কি করা হচ্ছে? এখানে বাদ দিয়ে পানিতে বাদ দেওয়া হয়েছে, তাই না? দেখো, প্রধানত পানিতে বাদ দিয়ে আমরা কি করি? জলবিদ্যুৎ উৎপাদন করি, তাই না? এখানে দেখা গেছে যে একটু নদীর একটু উপরের স্থানে, পানির উপরের স্থানে বাদ দেওয়া হয়, আর এখানে কি থাকে? মানে বিভব শক্তি সঞ্চিত অবস্থায় থাকে। যখন পানির উপর থেকে নিচের দিকে পড়তে থাকে তখন ওই বিভব শক্তিটা সম্পূর্ণরূপে গতিশক্তিতে রূপান্তরিত হয়। আর গতিশক্তিটার সাহায্যে আমরা কি করি? টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করি। তাহলে এখানে কি কিসের সাহায্যে আমরা এখানে বিদ্যুৎ উৎপাদন করলাম? আলটিমেটলি এখানে দেখছি আমরা, অর্থাৎ পানির স্থিতিশক্তিটাকে কাজে লাগিয়ে। তাহলে এইটা হচ্ছে কি? অভিকর্ষীয় বিভব শক্তি। তারপরে দেখো, একটা পেরেকের মধ্যে যদি আমরা এটাকে আস্তে আস্তে যদি এটাকে আঘাত করি, তাহলে পেরেকটা হাতুড়ি দ্বারা তাহলে এটা কতটুকু এই কাঠের মধ্যে প্রবেশ করবে। কিন্তু যদি এটাকে আমরা একটু উপরে উঠিয়ে যদি পেরেকের মাথাটাকে ছেড়ে দিই তাহলে কি হবে? সেটা বেশি দূর পর্যন্ত প্রবেশ করবে। তাহলে এখানে যে পেরেক যে কাঠের মধ্যে কিছু দূর প্রবেশ করলো, এই কাজটুকু কোথা থেকে আসলো? অর্থাৎ হাতুড়ি এই কাজ করার সামর্থ্য কোথা থেকে পেল? অর্থাৎ তার যে উচ্চতাটা, এই উচ্চতা থেকে সে উচ্চতা থাকার কারণে সে কি করলো? এখানে কাজ করতে পারলো। অর্থাৎ হাতুড়ি কাজ করার সামর্থ্যটাই হচ্ছে এখানে তার বিভব শক্তি। বুঝতে পেরেছি? এবার দেখো, আমরা দেখবো যে বিভব শক্তি রাশিমালা দেখব। ঠিক আছে? অভিকর্ষীয় বিভব শক্তি যখন অ্যাম্পরের কোনো বস্তুকে পৃষ্ঠ থেকে এই উচ্চতায় উঠানো হয় তখন অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ হচ্ছে বস্তুতে সঞ্চিত বিভব শক্তির পরিমাণ। দেখো, অ্যাম্পরের বস্তুকে ত্বরণ ছাড়া সমবেগে উপরের দিকে উঠাতে প্রয়োজনীয় বল Fটা কি? প্রয়োজনীয় বল F হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত অভিকর্ষজ বল তথা বস্তুর ওজন mg এর সমান। ঠিক আছে? তাহলে অভিকর্ষীয় বিভব শক্তি সমান সমান কি? অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজ। তাহলে এটাকে আমরা লিখতে পারি E হচ্ছে Fs। আবার F কি বলতো? mg। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? E mgs। অভিকর্ষীয় বিভব শক্তির সমীকরণ কি পেলাম বলতো? mgs। আমার সাথে সাথে আরেকবার পড়ো, E mgs। ঠিক আছে? এবার এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে একটা ধনুক, তীর ধনুক, আবার দেখতে পাচ্ছি কি? স্প্রিং। দেখো, এই তীর ধনুকের মধ্যে যে শক্তিটা, স্প্রিং এর মধ্যে যে শক্তিটা থাকে সেটা কি? বিভব শক্তি না? তাহলে এই বিভব শক্তিটাকে আমরা কি বলি? এটাকে বলে হচ্ছে স্থিতিস্থাপক বিভব শক্তি। এটাকে কি বলে বলতো? স্থিতিস্থাপক। তাহলে স্থিতিস্থাপক বিভব শক্তির রাশিমালাটা আমরা একটু দেখে নিই। স্থিতিস্থাপক বিভব শক্তির রাশিমালা দেখো। স্থিতিস্থাপক বিভব শক্তি বা স্প্রিং এর বিভব শক্তি। একটা স্প্রিংকে যদি আমরা এখান থেকে টেনে এই পর্যন্ত নেই, অর্থাৎ 0 থেকে x পর্যন্ত সরণ ঘটাই, সেই ক্ষেত্রে এক বল প্রয়োগ করলাম, তার প্রথমে ধরো যে ক্ষুদ্র দূরত্ব dx ধরলো, তাহলে 0 থেকে x সীমার মধ্যে। তাহলে এখানে আমরা গত ক্লাসে পড়েছি F kx, স্প্রিং ধ্রুবক, স্প্রিং বল, এগুলো সম্পর্কে আমরা গত ক্লাসে পড়েছিলাম। তাহলে এখানে বসিয়ে দিলাম, তাহলে লিমিটের মান বসাই দেওয়ার পরে আমরা কি পেলাম? U ½ kx²। দেখো তো, কোন স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি তার মুক্ত প্রান্তের সরণের বর্গের সমানুপাতিক। কি কথা বলতো? কোন স্প্রিং এর সঞ্চিত বিভব শক্তি তার মুক্ত প্রান্তের সরণের বর্গের সমানুপাতিক। সরণের বর্গের সমানুপাতিক মনে থাকে যেন। ঠিক আছে? আমরা এতক্ষণ পর্যন্ত গতিশক্তি সম্পর্কে জানলাম, বিভব শক্তি সম্পর্কে জানলাম, তাই না?
অভিকর্ষী বিভব শক্তি জানলাম, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের মানে সবগুলা সমীকরণ আমরা শিখেছি। এবার এই সমীকরণগুলোকে আমরা অঙ্কের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি কিনা একটু দেখে নিই। প্রথমে একটা অঙ্ক আছে, একটু কেয়ারফুলি দেখবে। একজন বালক ও একজন লোক একত্রে দৌড়াচ্ছেন। বালকটির ভর লোকের ভরের অর্ধেক, খেয়াল করো একটু, এবং বালকটির গতিশক্তি লোকটির গতিশক্তির দ্বিগুণ। যদি লোকটির বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করেন তবে তার গতিশক্তি বালকটির গতিশক্তির সমান হয়। এদের আদিবেগ নির্ণয় করো। কি বেগ নির্ণয় করতে বলছে? আদিবেগ। প্রতিটা লাইনের মধ্যে তোমার কি তথ্য আছে, সুতরাং প্রতিটা লাইন তুমি ভালোভাবে করতে হবে। তাহলে বালকটির ভরকে আমরা স্মল m ধরলাম আর বালকের বেগকে আমরা স্মল b ধরলাম। লোকটির ভরকে আমরা ক্যাপিটাল M ধরলাম, লোকটির বেগকে আমরা কি ক্যাপিটাল v ধরলাম। তাহলে প্রশ্ন হবে, তাহলে এতটুকুর মধ্যে কি বলা আছে দেখো, লোকের ভরের অর্ধেক। বালকটির ভর লোকের ভরের অর্ধেক। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি দেখো তো, m = m/2 প্রশ্নের অনুসারে। আবার বলছে বালকটির গতিশক্তি লোকটির গতিশক্তির দ্বিগুণ। তাহলে দেখো তো বালকটির গতিশক্তি লোকটির গতিশক্তির দ্বিগুণের ক্ষেত্রে দেখো তো kb, k দ্বারা বালকের ধরলাম আর এটা হচ্ছে লোকটির ধরলাম, kb = 2km। তাহলে এখানে হাফ m v স্কয়ার কিন্তু, তাহলে m এর মানটা কি বসলো m/2, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি করলাম, a2 কাটা গেল। তাহলে এখান থেকে কি থাকলো, ধরো যে এখান থেকে 1/4 v স্কয়ার, তাহলে ফুটটাকে এই পাশে নিয়ে আসলাম। তাহলে v হচ্ছে কি 2v, v কি পেলাম এখানে 2v, অর্থাৎ বালকের বেগ লোকটির বেগের দ্বিগুণ। তাহলে এখন একটু দেখো তো যে আমরা যদি এই সমীকরণটাকে আবার পরে কি বলছে, যদি 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করা হয়, তাহলে 1 মিটার পার সেকেন্ড এখানে বৃদ্ধি করলাম। বৃদ্ধি করানোর ফলে আমরা এটা কি বলতে, এই গতিশক্তির সমান হবে, বালকটির গতিশক্তির সমান হবে। তাহলে সমান লিখলাম। লেখার পরে দেখো এই পাশ থেকে এটা কত হচ্ছে, এই উভয় পাশ থেকে হাফ m কে আমরা বাড়িয়ে দিলাম। এরপরে দেখো কি থাকলো এখানে, একটু খেয়াল করে দেখো, অর্থাৎ এখান থেকে থাকলো হাফ v স্কয়ার এই পাশে থাকলো v ক্যাপিটাল v প্লাস 1, কিন্তু এই v ইকুয়াল আমরা এখানে কি লিখলাম 2v, তাই না? এখানে কি লিখলাম 2v। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, হাফ 4v স্কয়ার v প্লাস 1। তাহলে এখান থেকে পেলাম কি 2v স্কয়ার 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 v প্লাস 1 স্কয়ার। তাহলে উভয়পক্ষকে বর্গমূল করলে v v প্লাস 1। দেখো এখানে এই ইকুয়েশনটা আমরা এখানে পেলাম। তাহলে এখান থেকে v কি 1/0.414 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা লুপটি এখান থেকে আমরা যে লুপটির বেগকে কত পেয়ে গেলাম, 2.42 মিটার পার সেকেন্ড। তাহলে এখন আমরা কি করব, এটা দ্বারা আমরা যেহেতু বালকের ভরের দ্বিগুণ জানি, বালকের ভর লুপটির ভরের দ্বিগুণ, তাহলে 2 দ্বারা গুণ করে দিয়ে 4.8 মিটার পার সেকেন্ড। অতএব বালকের ভরও পেয়ে গেলাম, লুপটির বালকের বেগও পেয়ে গেলাম, লুপটির বেগও পেয়ে গেলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা কেয়ারফুলি আরো একবার এটাকে দেখবে, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবে। এবার আমরা আরেকটা অঙ্ক দেখি। দেখো এখানে বলা আছে যে 200 গ্রাম ভরের একটি বস্তু, কত গ্রাম ভরের একটি বস্তু, 200 গ্রাম ভরের একটি বস্তু। তাহলে এখানে m হচ্ছে কত, 0.2 কেজি, তাই না? আর উপর থেকে অর্থাৎ h হচ্ছে 10 মিটার, ঠিক আছে। তাহলে v0 কত, এখানে আদিবেগ হচ্ছে 0। তাহলে আদিবেগ যদি 0 হয় তাহলে এখান থেকে 2gs, তাহলে 2 * 9.8 * 10 দিয়ে আমরা এখান থেকে এই যে v স্কয়ারের মানটা বের করে নেব। এখান থেকে কার মান বের করব, v স্কয়ারের মানটা বের করে নেব। তারপর এখানে বসিয়ে দিব, অর্থাৎ হাফ m এর মান কত, 0.2 * v স্কয়ারের মানটা বসিয়ে দিলে যা পাবো এটাই হচ্ছে তার অ্যানসার। বুঝতে পেরেছি? আচ্ছা, পরে দেখো আরেকটা অঙ্ক আছে এখানে। একটি 10 কেজি ভরের বস্তু 1 মিটার উচ্চতা হতে নিচে পড়ল, মাধ্যাকর্ষণজনিত স্থিতিশক্তির পরিবর্তন নির্ণয় করো। তাহলে দেখো স্থিতিশক্তির পরিবর্তন value mg s2 - h1। তাহলে এখানে h1 যদি 0 ধরি, s2 যদি 8 মিটার ধরি, আর এখানে m এর মান দেওয়া আছে, m হচ্ছে 10, কত দেওয়া আছে 10 কেজি, 10 কেজি। জাস্ট এখানে যদি আমরা বসাই দিই 10 * 9.8 8 - 0, যেটা আসবে এত জুল। নিশ্চয়ই তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ক্যালকুলেটরের সাহায্যে প্রত্যেকটা অঙ্কের অ্যানসার বের করবে।
আসো আমরা আরেকটা অঙ্ক দেখি। দেখো তো এখানে কি বলা আছে, 10 গ্রাম ভরের একটি বন্দুকের গুলি কত 200 মিটার পার সেকেন্ড বেগে একখানা কি 20 সেন্টিমিটার পুরো তক্তা ভেদ করে ঠিক থেমে গেল। তক্তা ভেদ করার ফলে গুলির গড় বল নির্ণয় করো। গুলির গড় বল নির্ণয় করো। তাহলে গুলির গড় বল যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে দেখো এখানে কি কি বলা আছে, বা m আছে 10 গ্রাম, ঠিক আছে, এটাকে কিসে নিয়ে যাবা, গ্রাম থেকে কেজিতে নিয়ে যাবা। তারপরে গুলির বেগ আছে কত v 200 মিটার পার সেকেন্ড। তারপরে হচ্ছে s পুরুত্বটা যেটা 20 সেন্টিমিটার, এটাকে নিয়ে যাবা মিটারে। তারপরে দেখো এখান থেকে আমরা w -fs k কেন বলতে আমরা কোথা থেকে ব্যবহার করেছি, হ্যাঁ এটা আমরা ব্যবহার করছি কাজ শক্তি উপপাদ্য থেকে, তাই না? তাহলে এখান থেকে যদি আমরা বসাই, যেহেতু শেষ বেগ কত, এটা হচ্ছে আদি বেগটা, শেষ বেগ 0, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি হাফ m v02/s। তাহলে এখানে আমরা মানগুলোকে বসিয়ে দিতে পারি, এখানে m এর মান বসিয়ে দিব, v0 এর মান বসিয়ে দিব, s এর মান বসিয়ে দিব। তারপরে কি করব, এই ক্যালকুলেটরের সাহায্যে আমরা পারফেক্ট অ্যানসারটা বের করব। ঠিক আছে, বুঝতে পেরেছি? আমি আশা করব তোমরা অঙ্কগুলো ভালোভাবে করবে, বাসায় ক্যালকুলেটরের সাহায্যে অ্যানসারগুলো বের করবে। এবার আসো আমরা অনেকগুলো অঙ্ক দেখলাম, কিছু বাড়ির কাজ দেখি। দেখো এখানে বলা আছে যে 5 কেজি ভরের কোনো বস্তুকে কত উঁচু থেকে ফেললে এর গতিশক্তি কত 27 কিলোমিটার পার আওয়ার বেগে চলমান 200 গ্রাম ভরের একটি লরির গতিশক্তির সমান হবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বলতো, আর স্থির অবস্থা থেকে 40 কেজি ভর বিশিষ্ট কোনো বস্তু নির্দিষ্ট বলের ক্রিয়ার ফলে 2 সেকেন্ড পর 15 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। এর উপর কি পরিমাণ বল কাজ করেছে এবং 4 সেকেন্ড পর এর গতিশক্তি কত হবে। তাহলে এই অঙ্ক এবং এই অঙ্ক দুইটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে দেখো তোমরা k1 যদি আমি k2 ধরি, যেহেতু দুইটা বস্তু এবং লরি দুইটার কি গতিশক্তি সমান, দুইটার গতিশক্তি সমান হওয়ার কারণে এটার ক্ষেত্রে আমরা লিখতে পারি mgs half m টা হচ্ছে কি এখানে m হচ্ছে এখানে ক্যাপিটাল M, অর্থাৎ m কি v2। তাহলে এখান থেকে কিন্তু আমরা এটাকে নির্ণয় করতে পারি, অর্থাৎ k1 k2 দিয়ে। ঠিক আছে, একটু কেয়ারফুলি বের করবা। এখানে দেখো এখানে 27 কিলোমিটার পার আওয়ারকে তোমরা মিটার পার সেকেন্ডে নিয়ে যাবা। পরের অঙ্কের ক্ষেত্রে এখান থেকে দেখো 40 কেজি ভর বিশিষ্ট কোনো বস্তু নির্দিষ্ট বলের ক্রিয়ার ফলে 2 সেকেন্ড পর এত বেগ অর্জন করে। তাহলে 2 সেকেন্ড পরে তার বেগটা তো এখানে দেওয়া আছে, তাহলে কি বের করব, আগে আমরা f m e বল বের করব, তাই তো? তাহলে a ত্বরণটা আগে বের করে নিবে, নিয়ে তারপর এখান থেকে বলটা বের করবে। তারপর 4 সেকেন্ড পরে তার বেগ বের করবে, 4 সেকেন্ড পরে বেগ বের করার পরে কি করবা, তোমরা এটার গতিশক্তিটা বের করে ফেলবে। পরের অঙ্কে দেখো 2 কেজি ভরের একটি বস্তুকে ভূমি থেকে খাড়া ঊর্ধ্বে নিক্ষেপ করা হলো এবং বস্তুটি 8 সেকেন্ড পরে পুনরায় ভূমিতে ফিরে এলো। নিক্ষেপের মুহূর্তে এবং নিক্ষেপের 2 সেকেন্ড পরে বস্তুটির বিভব শক্তি ও গতিশক্তি নির্ণয় করো। নিশ্চয়ই তোমরা এটা পারবে, তোমরা আগের অভিজ্ঞতা থেকে এটা করতে পারবে। এরপর দেখো 100 কেজি ভরের একটি বস্তুর ভরবেগ 200 কেজি মিটার পার সেকেন্ড হলে এর গতিশক্তি বের করো। মনে আছে তো নিশ্চয়ই, গতিশক্তি এবং ভরবেগের মধ্যে যে সম্পর্কটা ছিল ওই সম্পর্ক থেকে তোমরা এই অঙ্কটাকে করবে। আশা করি তোমরা অঙ্কগুলো করতে পারবে, ভালোভাবে অঙ্ক করবে। ঠিক আছে, আর মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আগামী ক্লাসে আমরা জাতিশক্তি নিত্যতা সূত্রটা প্রতিপাদন করব, ব্যাখ্যা করব এবং গতিশক্তি এবং বিভব শক্তির আরো অন্যান্য সৃজনশীল কোশ্চেন যেগুলো আছে এগুলো নিয়ে আমরা সমাধান করার চেষ্টা করব, আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ।